তাই তো বলি নওশাদ ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাফল্য তো তখন আসবে যখন বাংলায় আইনের শাসন ফিরবে। এটা তো একটা প্রতিবাদ যাতে মৃত্যু এবং যে হারে মব লিঞ্চিং বা গণপিটুনি তার ঘটনা, আইনের শাসন বাংলায় ফেরাতেই হবে। গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে আইনের শাসন ফেরা। সরকার তাকে ট্রান্সফার করা হয়েছে এবং যে বড়বাবু যার এলানে থানায় কিছু হয় না, সেই বড়বাবু এখনও সেই থানায় বহাল আছে। এটা তো বোঝাই যাচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্ট তাকে আরও প্রোটেক্ট করার চেষ্টা করছে। পুলিশ হচ্ছে আইন রক্ষক, আরক্ষা বিভাগের কাজ হচ্ছে আইন রক্ষা করা। তারাই যদি আইন ভাঙেন, আইন হাতে তুলে নেন, তাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন। মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা আসলে এরই ফলাফল। পুলিশ যদি আইন ভাঙে তাহলে সমাজে আইন থাকবে না। অতএব আমাদের দায়িত্ব হলো, সংবিধানটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমাদের দায়িত্ব হলো সংবিধান যদি কেউ ভাঙে, আইন রক্ষক হয়ে পুলিশ যদি আইন ধরে আইনের আওতায় নিয়ে আসবে, সংবিধানের আওতায় নিয়ে আসবে। মিশনটা দেখাতে হবে না সামনে হাতে রাখ। কলকাতার রাজপথে আইএসএফের সংগ্রাম, কলকাতার রাজপথে আইএসএফের সংগ্রাম, কারো শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র, হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নওশাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই, কিন্তু মনের বয়স কমে গেছে। আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ, সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলে সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার, এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশদের ঠেলে ফেলে দিল,
আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে মানুষ মেরে ফেলল। আমরা দেখলাম ইরশাদ আলম বলে একটি ছেলে 17 বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে। একটা দোকানে 17 বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয়। সে নাকি মোবাইল চুরি করেছে, এই অভিযোগে হইচই করলো, ভালো কথা। তারপরে লোকজন জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করলো। এসসি এসটি হোস্টেল ছিল পাশে, সেই এসসি এসটি হোস্টেলে ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটল, ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল। এর কোনটাই বিচার নেই। আমরা অদ্ভুতভাবে দেখলাম। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচারপতি অর্ডার দিলেন, বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি, উনি অর্ডার দিলেন আমার ভাই, আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে, দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টেম আবার করা হলো। সেই পোস্টমর্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা, সেই হিয়ারিং হলো না। আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপর আমরা আস্থা রাখি, কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে। যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তারপরেও রাজদীপ সরকার গ্রেপ্তার হয় না। সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আবার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই। সামনে থেকে আপনার মিশনটা দেখাতে হবে না, সামনে হাতে রাখুন।